নমস্কার বন্ধুরা, উই লার্ন ইনভেস্টিংয়ে স্বাগত। আচ্ছা, আজকাল খবরের কাগজ বা আপনার মোবাইলের নিউজ অ্যাপটা খুললেই সবচেয়ে বড় হেডলাইন কোনটা চোখে পড়ছে? ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইস লাগাতার ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছে। আপনি জানেন কি, শুধু 2022 সালেই এফআইআইস রেকর্ড 1,66,286 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। এটা কোনো ছোটোখাটো অঙ্ক নয়। এই খবরটা দেখার পর মনে একটা কাঁপুনি আসাটা খুব স্বাভাবিক। মনে হতেই পারে, সর্বনাশ, বাজার তো পড়ছে, আমার এত কষ্টের টাকায় করা এসআইপিটা কি এখন বন্ধ করে দেব? আমাদের কষ্ট করে জমানো টাকার অঙ্কটা রোজ একটু একটু করে কমছে, তখন ভয় পাওয়াটাই তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। আর এই ভয় থেকেই কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়। তাই আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করব। এই যে বাজারের টালমাটাল অবস্থা, এই পরিস্থিতিতে একজন সাধারণ ভারতীয় বিনিয়োগকারী হিসেবে আমাদের এসআইপি চালিয়ে যাওয়া উচিত, নাকি কিছুদিন থামিয়ে দিয়ে পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করা উচিত? আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টারই গভীরে যাব। চলুন তাহলে বিষয়টা একটু ভেঙে দেখা যাক, কারণ বাজারের এখনকার ছবিটা কিন্তু একদিকে যেমন ভয়ের, অন্যদিকে তেমনই ইন্টারেস্টিং। একদিকে এফআইআইস পাগলের মতো বিক্রি করছে, অন্যদিকে সেই শেয়ারগুলো কেউ তো কিনছে। এই যে একটা দড়ি টানাটানির খেলা চলছে, এতে আসলে হচ্ছেটা কি? আমার তো ধারণা ছিল যে রিটেল ইনভেস্টার্সরা, আপনার আমার মতো সাধারণ বিনিয়োগকারীরা, এই পড়ন্ত বাজারে ভয় পেয়ে বেরিয়ে যাচ্ছে। আর এখানেই তো আসল টুইস্ট। আপনার ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এই দড়ি টানাটানির খেলাটাই এখনকার বাজারের আসল চরিত্র বুঝতে সাহায্য করবে। প্রথমে এটা বোঝা দরকার যে এফআইআইএস বিক্রি করছে কেন। এর কারণগুলো কিন্তু মূলত আন্তর্জাতিক, ভারতের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য নয়। যেমন ধরুন, আমেরিকায় ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াচ্ছে, ফলে অনেক বিদেশি বিনিয়োগকারী ভারতের মতো ইমার্জিং মার্কেট থেকে টাকা তুলে নিয়ে আমেরিকার নিরাপদ সরকারি বন্ডে রাখছে, যেখানে প্রায় নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। এর সাথে ডলারের দাম বাড়ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা তো আছেই। ঠিক, এটা অনেকটা এরকম যে আমাদের পাড়ায় খুব জামক করে দুর্গাপুজো হচ্ছে, প্যান্ডেল, আলো, আয়োজন সব দারুণ, কিন্তু পাশের পাড়ায় একটা গোলমাল চলছে বলে অনেকে আমাদের প্যান্ডেলে আসতে ভয় পাচ্ছে। তার মানে এই নয় যে আমাদের পূজার আয়োজনে কোনো খামতি আছে, কিন্তু আমার প্রশ্নটা হলো, এফআইআইএস যদি এত বিপুল পরিমাণে শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যায়, তাহলে সেই সেলিং প্রেশারটা সামলাচ্ছে কারা? কিনছেটাকে? কিনছে আমাদের দেশের লোকেরাই, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইস। আমাদের দেশের বড় বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি, এলআইসির মতো ইন্স্যুরেন্স কোম্পানি, আর সবচেয়ে বড় কথা, আপনার আমার মতো লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারী, যারা এসআইপির মাধ্যমে প্রতি মাসে বাজারে টাকা ঢালছে। ডেটাটা শুনলে আপনি চমকে যাবেন। 2022 সালে এফআইআইস যখন ওই 1.66 লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে, তখন ডিআইআইস কিনেছে প্রায় 6.6 লক্ষ কোটি টাকার শেয়ার। ভাবুন একবার, প্রায় 4 গুণ বেশি। এক মিনিট, এই ডেটাটা তো অবিশ্বাস্য। তার মানে কি বাজারের পুরো চরিত্রটাই বদলে গেছে? এতদিন ধরে যে একটা ধারণা ছিল যে বিদেশি পয়সা ছাড়া আমাদের শেয়ার বাজার চলতে পারে না, সেই ধারণাটা এখন ভেঙে যাচ্ছে। বাজারের হ্রাস তাহলে সত্যি সত্যি ভারতীয়দের হাতে চলে আসছে। একদম, আপনি আত্মনির্ভর বাজার বলতে পারেন। এর ফলে আজ ভারতীয় শেয়ার বাজারে ডিআইআইদের মালিকানা বেড়ে দাঁড়িয়েছে 16.90%, যা প্রায় এফআইআইদের মালিকানার 17.32%-এর সমান। একটা সময় ছিল যখন এফআইআইস বিক্রি শুরু করলেই আমাদের বাজার হুড়মুড়িয়ে ভেঙে পড়ত। আজ কিন্তু ছবিটা সম্পূর্ণ অন্য। আজ আমাদের বাজার নিজের পায়ে দাঁড়াতে শিখে গেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো রেকর্ড এসআইপি কালেকশন। আপনি জানেন কি, ডিসেম্বর 2025-এ মাসিক এসআইপি কালেকশন সর্বকালীন রেকর্ড 31,002 কোটি টাকায় পৌঁছেছে। এটা প্রমাণ করে যে ভারতীয় বিনিয়োগকারীরা এখন অনেক বেশি পরিণত। তারা বাজারের এই ওঠানামাকে ভয় না পেয়ে একটা দারুণ সুযোগ হিসেবে দেখছে। উই লার্ন ইনভেস্টিংয়ের মূল দর্শনটাই তো এটা, দীর্ঘমেয়াদী লক্ষ্যে স্থির থাকা। ব্যাপারটা সত্যি খুব আশার, কিন্তু জানেন তো, ডেটা আর যুক্তির থেকে ভয় আর আবেগ অনেক বেশি শক্তিশালী হয়। এই প্রথমবার তো বাজান পড়ছে না, ইতিহাসেও তো এমন অনেকবার হয়েছে। আচ্ছা, এখন দেখি ইতিহাস কি বলছে,
কারণ বর্তমানকে বুঝতে গেলে তো অতীতকে জানতেই হবে। 2008 সালের বিশ্ব আর্থিক সংকটের কথা ভাবা যাক। ওটা তো ছিল বাজারের সবচেয়ে বড় পরীক্ষা, একটা লিটমাস টেস্ট। দি আল্টিমেট স্ট্রেস টেস্ট। আমি তো বলবো ওটা একটা সুনামি ছিল। নিফটি প্রায় 53% পড়ে গিয়েছিল, আর ছোট স্টকগুলোর তো প্রায় 65-70% পতন হয়েছিল। চারদিকে শুধু হাহাকার, খবরের কাগজে রোজ বেশ ভয় দেখানো হেডলাইন। লোকে বলছিল শেয়ার বাজারটাই নাকি শেষ হয়ে গেল। সেই সময় যারা এসআইপি চালিয়ে গেছিল তাদের কি হয়েছিল সেটা একটা দারুণ কেস স্টাডি। চলুন একটা গল্প দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন দুই বন্ধু রাজেশ আর প্রিয়া, দুজনেই খুব উৎসাহ নিয়ে 2008-এর ঠিক আগে আগে এসআইপি শুরু করেছিল। দুজনেরই স্বপ্ন 10-15 বছর পর একটা বড় অঙ্ক জমিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করবে। মাস কয়েক যেতেই বাজার পড়তে শুরু করল। রোজ পোর্টফোলিও খোলে আর দেখে অ্যাকাউন্টে টাকা কমছে। লাল রং দেখতে দেখতে প্রিয়ার মনে ভয় ঢুকে গেল। ওর ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে ফোন করে বলল, আমার আর সম্ভব নয়, যা টাকা আছে সেটা আগে বাঁচাই, আমার এসআইপি বন্ধ করে দিন। কিন্তু রাজেশ অন্যরকম ভেবেছিল। ওর যুক্তি ছিল খুব সরল। ও ভাবল, আমি তো লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে এসেছি। এখন বাজার পড়েছে মানে তো আমি কম দামে ভালো কোম্পানির শেয়ার কেনার সুযোগ পাচ্ছি। জামা কাপড়ে সেলে যেমন আমরা কম দামে কিনি, এটাও তো শেয়ার বাজারে সেল। ও শুধু এসআইপি চালিয়েই গেল না, বরং সাহসের সাথে প্রতিটা কিস্তি দিতে থাকল। তারপর কি হলো? এটাই তো আসল ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা হলো, বাজার তো আর সারা জীবন পড়ে থাকে না। কয়েক বছর পর যখন বাজার ঘুরে দাঁড়ালো, তখন দেখা গেল রাজেশের সম্পদ প্রিয়ার থেকে প্রায় 10 থেকে 15 গুণ বেশি হয়ে গেছে। কারণটা খুব সহজ। রাজেশ যখন কম দামে যখন এনএভি কমে গিয়েছিল, তখনও প্রতি মাসে একই টাকা দিয়ে অনেক বেশি করে ইউনিট কিনতে পেরেছিল। ইতিহাস আমাদের এটাই শেখায় যে বিনিয়োগের জন্য যেটা সবচেয়ে খারাপ সময় বলে মনে হয়, সেটাই আসলে বিনিয়োগ চালিয়ে যাবার জন্য সবচেয়ে ভালো সময়। 2020 সালের কোভিড ক্র্যাশটাও তো একটা বড় উদাহরণ। ওটা অবশ্য অন্যরকম ছিল, একটা ভি শেড রিকভারি। বাজার রকেটের গতিতে পড়ল, আবার তার চেয়েও দ্রুত গতিতে উঠেও গেল। যারা ভয় পেয়ে মাত্র কয়েক মাসের জন্য, ধরুন মার্চ, এপ্রিল, মে, এই 3 মাসের জন্য এসআইপি বন্ধ করেছিল, তারা কিন্তু পুরো র্যালিটাই মিস করে গেল। একটা সমীক্ষায় দেখা গেছে, নিরবিচ্ছিন্নভাবে এসআইপি চালিয়ে যে সম্পদ তৈরি হয়েছিল, তা মাত্র কয়েক মাস বন্ধ থাকা এসআইপির থেকে গড়ে প্রায় 60,000 টাকা বেশি ছিল। শৃঙ্খলা বা ডিসিপ্লিন এখানে সবচেয়ে বড় ব্যাপার। উইল অ্যান্ড ইনভেস্টিং সবসময় এই শৃঙ্খলার কথাই বলে। ঠিক, বাহিরের চরিত্র যাই হোক না কেন, 2008-এর মতো লম্বা পতন বা 2020-র মতো দ্রুত পতন, ইতিহাস সাক্ষী আছে শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগকারী শেষ পর্যন্ত জিতেছে। বাজারে টাইমিং করার চেষ্টা করাটা প্রায় অসম্ভব। তাহলে মূল কথাটা দাঁড়ালো যে বাজারের পতনে এসআইপি চালিয়ে যাওয়াটা ভীষণ লাভজনক। কিন্তু কেন? এর পেছনে জাদুটা কি? এই জাদুটার নাম আমরা সবাই শুনেছি, রুপি কস্ট অ্যাভারেজিং। কিন্তু নামটা যতটা কঠিন শোনায়, ব্যাপারটা ততটাই সহজ। একটু বুঝিয়ে বলবেন? খুব সহজ করে বলছি। ধরুন আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা, যেমন 10,000 টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এসআই থাকে মিউচুয়াল ফান্ডের এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু বেশি থাকে, তখন আপনার ওই 10,000 টাকায় কম ইউনিট কেনা হয়। আবার যখন বাজার পড়ে যায়, এনএভি কমে যায়, তখন ওই একই 10,000 টাকায় অনেক বেশি ইউনিট কেনা হয়। ফলে লম্বা সময়ে আপনার প্রতি ইউনিট কেনার গড় খরচটা অনেক কমে যায়। এটা অনেকটা বিরাট কোহলির ব্যাটিংয়ের মতো, তাই না? উনি যখন দেখেন পিচ খুব কঠিন, বল ঘুরছে বা সুইং করছে, তখন উনি কিন্তু ঝুঁকি নিয়ে 4 ছক্কা মারতে যান না। উনি সাবধানে খেলে শুধু উইকেট বাঁচিয়ে রাখেন, 1-2 রান নিয়ে টিকে থাকেন। আর যেই দেখেন বোলার ক্লান্ত বা পিচ সহজ হয়ে গেছে, তখন সহজ বল পেলেই বাউন্ডারি মারেন। এসআইপিও ঠিক তাই করে। খারাপ বাজারে কঠিন পিচে ও বেশি করে ইউনিট জমিয়ে টিকে থাকে, আর ভালো বাজারের জন্য অপেক্ষা করে। চমৎকার উদাহরণ। এর চেয়ে ভালো অ্যানালজি হয় না। একটা ছোট্ট অঙ্কের হিসাব দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একজন বিনিয়োগকারী 5 মাস ধরে প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করছেন। প্রথম মাসে এনএভি ছিল 100 টাকা। উনি 100টা ইউনিট কিনলেন। দ্বিতীয় মাসে বাজার পড়ে এনএভি হলো 80 টাকা। উনি কিনলেন 125টা ইউনিট। তৃতীয় মাসে বাজার ক্র্যাশ করে এনএভি হলো 50 টাকা। উনি কিনলেন 200 ইউনিট।
চতুর্থ ও পঞ্চম মাসে বাজার আবার ধীরে ধীরে উঠে ৮০ ও ১০০ টাকায় ফিরে গেল। তখন উনি কিনলেন যথাক্রমে ১২৫ ও ১০০ ইউনিট। তাহলে ৫ মাস পর কি দাঁড়ালো? বাজার যেখানে শুরু করেছিল অর্থাৎ ১০০ টাকার এনএভিতে সেখানেই ফিরে এসছে। মানে বাজারের পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন হলো ০%। কিন্তু ওই বিনিয়োগকারীর কি হলো? এখানেই তো ম্যাজিক। উনি মোট ৫০,০০০ টাকা বিনিয়োগ করে সর্বমোট ৬৫০টা ইউনিট, মানে ১০০, ১২৫, ২০০, ১২৫ আর ১০০ জমিয়েছেন। শেষ মাসের এনএভি অনুযায়ী ওনার মোট সম্পদের মূল্য হল ৬৫০ ইউনিট গুণ ১০০ টাকা, মানে ৬৫,০০০ টাকা। অর্থাৎ ওনার লাভ হল ১৫,০০০ টাকা বা 30%। বাজার যেখানে কোনো রিটার্ন দেয়নি সেখানে ওনার 30% লাভ। তার মানে এই 30% লাভটা কোথা থেকে এলো? এটা এসছে শুধুমাত্র বাজারের ওঠানামার সুযোগ নেওয়ার জন্য, যাকে টেকনিক্যালি বলে ভলেটালিটি হারভেস্টিং। উনি যদি তৃতীয় মাসে, যখন বাজার সবচেয়ে খারাপ ছিল, তখন প্রিয়ার মতো ভয় পেয়ে এসআইপি বন্ধ করে দিতেন, তাহলে সবচেয়ে সস্তায় যে ২০০টা ইউনিট পাওয়ার সুযোগ ছিল সেটাই হারাতেন, আর এই অবিশ্বাস্য লাভটাও হতো না। যে ভলেটিলিটি বা ওঠানামাকে আমরা শত্রু বলে ভয় পাই, এসআইপি বিনিয়োগকারীর জন্য সেটাই আসলে সবচেয়ে বড় বন্ধু। উই লার্ন ইনভেস্টিংয়ের এটাই মূল কথা, ভয়কে জয় করে সুযোগকে কাজে লাগানো। কিন্তু এই সহজ সত্যিটা জেনেও, অঙ্কটা বুঝেও আমরা ভয় পাই কেন? পোর্টফোলিওর লাল দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে কেন? এখানেই তো সাইকোলজির খেলা, তাই না? একদম। একে বলে বিহেভিয়ারাল ফাইন্যান্স। আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে বিপদের সংকেত চিনে নিজেকে বাঁচাতে শিখেছে। শেয়ার বাজারের পতনকেও আমাদের মস্তিষ্ক একটা বিপদ হিসেবে দেখে। এর একটা বড় কারণ হল লস অ্যাভার্জন বা ক্ষতির ভয়। ড্যানিয়েল কানেমানের মতো নোবেলজয়ী অর্থনীতিবিদরা দেখিয়েছেন যে ১,০০০ টাকা লাভ করে আমরা যতটা আনন্দ পাই, ১,০০০ টাকা ক্ষতি হলে তার দ্বিগুণ বা আড়াই গুণ বেশি কষ্ট পাই। তাই যখনই পোর্টফোলিওতে লাল রং দেখি, আমাদের মস্তিষ্কের প্যানিক বোতামটা চালু হয়ে যায়। মনে হয় তাড়াতাড়ি সব বন্ধ করে এই রক্তপাত থামাই। আর যেই মুহূর্তে আবেগের বশে এই সিদ্ধান্তটা নেওয়া হয়, সেই মুহূর্তে অস্থায়ী ক্ষতিটা, যেটা শুধু খাতায় কলমে ছিল, সেটা স্থায়ী হয়ে যায়। আর একটা খুব কমন যুক্তি আমরা নিজেদের দিই, আগে পরিস্থিতিটা একটু পরিষ্কার হোক, বাজার একটু স্থির হোক, তারপর আবার শুরু করব। আর এটাই সবচেয়ে বড় ভাদ। বাজার সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে চলে, বর্তমানের দিকে নয়। যখন খবরের কাগজে ভালো খবর আসে, যখন পরিস্থিতি পরিষ্কার হয়, ততক্ষণে বাজার অনেকটাই উঠে যায়। সবচেয়ে বড় র্যালিটা, যেটা পতনের পর হয়, সেটা মিস হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে চিনি এমন অনেককে যারা ২০২০ সালের মার্চে তাদের এসআইপি বন্ধ করে দিয়েছিল আর পরে আফসোস করেছে। আমাদের মস্তিষ্কের প্যানিক বাটনটা এতটাই শক্তিশালী। এখানেই এসআইপির অটোমেশনের সুবিধা। প্রতি মাসে নিজে থেকে টাকা কেটে নেওয়ার ফলে আমাদের আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার সুযোগটাই অনেক কমে যায়। আচ্ছা বন্ধুরা, একটু দাঁড়ান, একটা জরুরি ঘোষণা। এখন থেকে প্রতিদিনের মার্কেট আপডেট, স্টক, সেক্টর, ইন্ডাস্ট্রি, ইকোনমি সংক্রান্ত সব তথ্য পাবেন আমাদের নতুন অ্যাপে। সব কিছু বাংলাতে, আর্টিকেল আর পডকাস্ট। অবশ্যই ভিজিট করুন WeLearnInvesting.com। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। লার্ন মোর, আর্ন মোর। আমরা আলোচনায় ফিরি। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে বাজারের পতনে এসআইপি চালিয়ে যাওয়াটা কেন জরুরি। কিন্তু এখন প্রশ্ন হলো, শুধু চালিয়ে গেলেই হবে, নাকি এখনকার পরিস্থিতিতে কিছু স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে? কারণ সব টাকা এক জায়গায় বিনিয়োগ করাটাও তো বুদ্ধিমানের কাজ নয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শুধু এসআইপি চালিয়ে যাওয়াই যথেষ্ট নয়, কোথায় বিনিয়োগ করছেন সেটাও দেখতে হবে। যেমন ধরুন ব্যাংকিং সেক্টর। এফআইআইস সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছে কিন্তু এই ব্যাংকিং সেক্টরেই। এর ফলে এইচডিএফসি, আইসিআইসিআইয়ের মতো ব্লুচিপ ব্যাংকের শেয়ার এখন বেশ আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। এটা দেশীয় বিনিয়োগকারীদের জন্য একটা বিরাট সুযোগ নয় কি? অবশ্যই। ভারতের অর্থনীতি যদি আগামী দিনে ৭-৮% হারে বাড়ে, আর আমরা সবাই সেই আশাটাই করি, তাহলে ব্যাংকের ব্যবসা তো বাড়বেই, কারণ অর্থনীতি চলে ঋণের উপর। কলকাতার কথাই ভাবুন না, এখানকার ছোট মিষ্টির দোকান থেকে শুরু করে বড় আইটি কোম্পানি, সবারই ব্যবসা বাড়াতে গেলে ব্যাংকের লোন দরকার। তাই দীর্ঘমেয়াদের জন্য ব্যাংকিং সেক্টর একটা স্ট্রাকচারাল গ্রোথ স্টোরি। এফআইআইসদের বিক্রির কারণে ভালো স্টকগুলো এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কিন্তু স্মল আর মিড ক্যাপ নিয়ে তো এখন সবাই একটু চিন্তিত।
এই স্টকগুলো গত কয়েক বছরে প্রচুর রিটার্ন দিয়েছে, কিন্তু এখন এদের ভ্যালুয়েশন অনেক বেশি মনে হচ্ছে। সেবির স্ট্রেস টেস্টের পরেও একটা ভয় তৈরি হয়েছে। একদম ঠিক পয়েন্ট। সম্প্রতি সেবি একটা স্ট্রেস টেস্ট করেছে। তাতে দেখা গেছে যে হঠাৎ করে বাজারে বড় পতন হলে এই স্মল ক্যাপ ফান্ডগুলো থেকে একসাথে অনেকে টাকা তুলতে চাইলে, মানে ফান্ড ম্যানেজারদের শেয়ার বিক্রি করতে সমস্যা হতে পারে। একে বলে লিকুইডিটি রিস্ক। তাই নতুন বিনিয়োগের ক্ষেত্রে এখানে একটু সতর্ক থাকা উচিত। এর মানে এই নয় যে স্মল ক্যাপ খারাপ। লম্বা সময়ে এরাই সবচেয়ে বেশি রিটার্ন দেয়, কিন্তু ঝুঁকিটাও বেশি। উই লার্ন ইনভেস্টিং সবসময় ঝুঁকি বুঝে বিনিয়োগ করতে বলে। যদি আপনার বিনিয়োগের লক্ষ্য 7-10 বছরের বেশি হয়, তবেই এই দিকে এগোনো উচিত। তাহলে এই টালমাটাল বাজারে ঝুঁকি কমানোর উপায় কি? পোর্টফোলিওতে একটু স্থিরতা আনার জন্য কি করা যেতে পারে? ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যই হলো একমাত্র উপায়। একটা সহজ কৌশল হলো আপনার এসআইপির একটা ছোট অংশ, ধরুন 10-15% গোল্ড বা সিলভার ইটিএফে বিনিয়োগ করা। ঐতিহাসিকভাবে দেখা গেছে যখন শেয়ার বাজার খারাপ ফল করে বা মুদ্রাস্ফীতি বাড়ে, তখন সোনা ভালো ফল করে। এটা আপনার পোর্টফোলিওতে একটা কুশনের কাজ করবে, অনেকটা গাড়ির স্টেপনি টায়ারের মতো। বিপদের দিনে ভরসা যোগাবে। উই লার্ন ইনভেস্টিংয়ের মাধ্যমে সবসময় নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আজকের এই দীর্ঘ আলোচনার একটা সারসংক্ষেপ করা যাক, যাতে মূল পয়েন্টগুলো মনে রাখতে সুবিধা হয়। তাহলে আজ আমরা কি শিখলাম? প্রথমত, এফআইআই বিক্রি করছে দেখে ভয় পাবেন না। দেখুন ডিআইআই বা আমাদের দেশের বিনিয়োগকারীরা কি করছে। তারাই এখন বাজারের মূল চালিকা শক্তি। বাজারের রিমোট কন্ট্রোল এখন আমাদের হাতে। ভারতীয় বাজার এখন আগের থেকে অনেক বেশি মজবুত। দ্বিতীয়ত, ইতিহাস সাক্ষী 2008 সালের ভয়ঙ্কর মন্দা হোক বা 2020 সালের কোভিড ক্র্যাশ, বাজারের পতনের সময়ে যারা এসআইপি বন্ধ না করে দাঁতে দাঁত চেপে চালিয়ে গেছেন, তারাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি সম্পদ তৈরি করতে পেরেছেন। বাজারের পতন আসলে কম দামে কেনার সুযোগ। তৃতীয়ত, বাজারের ওঠানামা বা ভলাটিলিটি আপনার শত্রু নয়, বন্ধু। এর ফলে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের জাদি কাজ করে এবং আপনি কম দামে বেশি ইউনিট জমিয়ে রাখতে পারেন, যা ভালো সময় আপনাকে অসাধারণ রিটার্ন দেবে। রেখে যুক্তি দিয়ে চলেন। এসআইপির স্বয়ংক্রিয় বা অটোমেটেড প্রক্রিয়া আপনাকে এই আবেগতাড়িত ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। উই লার্ন ইনভেস্টিং বিশ্বাস করে বিনিয়োগে সফল হতে গেলে জ্ঞানের সাথে সাথে মানসিক নিয়ন্ত্রণও জরুরি। আর পঞ্চমত, কৌশলগতভাবে বিনিয়োগ করুন। শুধু ব্লাইন্ডলি এসআইপি চালিয়ে যাওয়াই নয়, কোথায় বিনিয়োগ করছেন সেটাও দেখুন। ব্যাংকিং সেক্টরের মতো যেখানে সুযোগ আছে সেদিকে নজর দিন এবং স্মল ক্যাপের মতো জায়গায় অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে আপাতত বিরত থাকুন বা নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নিন। একদম ঠিক। তবে শেষে একটা আইনি সতর্কীকরণ দেওয়াটা আমাদের কর্তব্য। এই পডকাস্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। নিজের রিসার্চ না করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনে একজন রেজিস্টার্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। আজকের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকের বিষয় নিয়ে আপনাদের কি মত, আপনারা এই পরিস্থিতিতে কি করছেন, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের সব কমেন্ট পড়ি। আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন, যাতে উই লার্ন ইনভেস্টিংয়ের কোনো পর্ব আপনাদের মিস না হয়। আজকের আলোচনার শেষ কথা এটাই, বাজারে খবরে আতঙ্কিত না হয়ে ডেটা এবং ইতিহাসের উপর ভরসা রাখুন। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যে স্থির থাকুন। মনে রাখবেন, আজকের এই কঠিন সময়টাই আগামী দিনের বড় সম্পদ তৈরির ভিত গড়ে দিচ্ছে। ভালো বিনিয়োগকারী ঝড়ে তৈরি হয়, রোদের আলোয় নয়। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। ভালো থাকবেন।